সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিক ক্লাসের ক্রম অনুযায়ী আজ আমার ৩ নাম্বার লেকচারে অণুজীব বিজ্ঞান বিষয়ের জার্ম থিওরি অফ ডিজিজ, জীবজানী মতবাদ, অজীবজানী মতবাদ এবং জীবজগতে অণুজীবের অবস্থান নিয়ে আজ আমি আলোচনা করব। আমি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, বিএম কলেজ বরিশাল। আজ তোমাদের প্রথমে আলোচনা করব জার্ম থিওরি অফ ডিজিজ বা রোগের জন্য জীবাণু তত্ত্ব। এই জার্ম থিওরি অফ ডিজিজটা হলো যে রোগের জন্য অণুজীব দায়ী। এটা রবার্ট কক এবং লুই পাস্তুর তারাই প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। লুই পাস্তুর ফার্মেন্টেশন পদ্ধতি আবিষ্কার করার পর জৈব যৌগের রাসায়নিক এবং ভৌত পরিবর্তনের জন্য ইস্ট দায়ী এটা প্রমাণ করেন এবং তার থেকেই ধারণা লাভ হয় যে রোগের সাথে অণুজীব জড়িত থাকতে পারে, কারণ তখনও অণুজীব গঠিত রোগ সম্পর্কে মানুষের সুস্পষ্ট ধারণা ছিল না। এবং এটার সফল সমাপ্তি ঘটায় রবার্ট কক তার ককের স্বীকার্যের মাধ্যমে, যে কোনো অণুজীব গঠিত রোগের জন্য কোন অণুজীব দায়ী তা সুনির্দিষ্ট করার জন্য সে একটি পরীক্ষা করেন এবং এর কয়েকটি ধাপে সেটা সমাপ্ত করেন। তার মূল বিষয়বস্তু হলো যে অণুজীব গঠিত রোগের একই লক্ষণ বিশিষ্ট পোষক থেকে নমুনা সংগ্রহ করে গবেষণাগারে আবাদ মাধ্যমে আবাদ করলে একই ধরনের জীবাণু পাওয়া যায় এবং সেই জীবাণুকে আবার সুস্থ পোষক দেহে প্রবেশ করালে যদি সেই পোষক মারা যায় তাহলেই ওই যে অণুজীবকে ওই রোগ সৃষ্টির জন্য দায়ী হিসাবে গণ্য করা যায়। আর যদি পোষক মারা না যায় তাহলে ওই রোগ জীবাণু ওই রোগ সৃষ্টির জন্য দায়ী নয়। এটাই ছিল কক পোস্টুলেট বা ককের স্বীকার্যের মূল বিষয়বস্তু। আমরা এবার আসতেছি স্বতঃস্ফূর্ত মতবাদ এবং জীবজানী মতবাদের নিয়ে যে টানাটানি ছিল সেটা সমস্যা সমাধানের ব্যাপারে আমরা প্রমাণ সহ কথা বলবো। স্বতঃস্ফূর্ত মতবাদটা কি? স্বতঃস্ফূর্ত মতবাদ হলো যে আপনা আপনি ভাবে জীবের সৃষ্টি হয়, তার কোনো পূর্বপুরুষের দরকার নাই। এবং আমরা যাকে মহাজ্ঞানী এরিস্টটল কে বলি, সেও এই ধারণার সমর্থক ছিল। তার মতে মাটি থেকে গাছ, কাদা থেকে ব্যাঙ, গম থেকে ইঁদুর এর উৎপত্তি হয়। এবং তার এই ধারণাকে নিডহাম, হ্যালমন্ড, পুশে তারা সমর্থন করেন। মজার ব্যাপার হলো হ্যালমন্ডের পরীক্ষাটি। হ্যালমন্ড বলেছে যে গম থেকে ইঁদুরের উৎপত্তি লাভ করে এবং তার পরীক্ষা বারবার করে একই রকম ফলাফল পাওয়া যায়। সে পরীক্ষাটা ছিল হলো যে কলসিতে গম রেখে দিয়ে কালো কাপড় দিয়ে ঢেকে রাখলে কিছুদিন পর সেখানে ইঁদুর উৎপত্তি লাভ করে।
এই লম্বা গলা বিশিষ্ট কলসির এই পরীক্ষাটি একাধিকবার করেও একই ফলাফল পাওয়া যায়। তাতে সে জোর দাবি করে যে গম থেকে ইঁদুর এর উৎপত্তি হয়। আসলে ঘটনাটা ছিল যে লম্বা গলা বিশিষ্ট কলসির মধ্যে ইঁদুর অন্ধকার ঘরে ঢুকে গম খেয়ে খেয়ে আস্তে আস্তে গমের পরিমাণ যখন কমিয়ে ফেলে, তখন গম নিচে পড়ে যায়, নিচের দিকে চলে যায় কলসির, আর ইঁদুর তখন এই কলসির থেকে আর উঁচু গলা বিশিষ্ট কলসি থেকে আর লাফ দিয়ে বাইরে যেতে পারে না। ফলে দীর্ঘদিন পরে যে আবার দেখা যায় যে ইঁদুর গম থেকে ইঁদুর উৎপত্তি লাভ করেছে। এই পরীক্ষাটি যখন ফ্ল্যাট পাত্রে করা হয়, মানে ইঁদুর গম খেয়ে যখন চলে যাওয়ার মতো সুযোগ থাকে, তখন দেখা গেল যে এই পরীক্ষায় আর গম থেকে ইঁদুর উৎপন্ন হয় না। এইভাবে হেলমন্টের পরীক্ষা অসত্যতা প্রমাণিত হয়। স্বতঃস্ফূর্ত মতবাদের আরো যে ধারণা ছিল, পাত্রে মাংস রেখে দিলে সেখানে ম্যাগট উৎপন্ন হয় আপনা আপনি ভাবেই। এই মতবাদের বিরোধিতা করে প্রথম ফ্রান্সিসকো রেড্ডি। ফ্রান্সিসকো রেড্ডি বলে যে জীব থেকে জীবের উৎপত্তি হয়, জড়বস্তু থেকে জীবের উৎপত্তি হতে পারে না। সে পরীক্ষার মাধ্যমে দেখায় যে মাংসকে যদি ডেকে রাখা যায় তাহলে সেখানে আর কোনো প্রকার ম্যাগট উৎপন্ন হয় না। ঠিক একই সময়ে তারা এর ব্যাখ্যা বলল যে ডেকে রাখার জন্য সেখানে কোনো অক্সিজেন যেতে পারে না, সেজন্য সেখানে ম্যাগট উৎপন্ন হয় না। ওই সময় প্রমাণিত হয় যে জীবনের জন্য অক্সিজেন অত্যাবশ্যকীয়, লেবসিয়ে সেটা প্রচার করেন। তখন সেটা আবার স্বতঃস্ফূর্ত মতবাদের সপক্ষে চলে যায়। সেই সময় ফ্রান্সিসকো রেড্ডি আবার নেটের সাহায্যে এই মাংসকে ঢেকে রাখেন এবং দেখা যায় যে সেখানে আর কোনো প্রকার ম্যাগট উৎপন্ন হয় না, কারণ নেটের সাহায্যে ঢাকার ফলে সহজেই সেখানে বায়ু প্রবেশ করতে পারে। তারপরেও সেখানে ম্যাগট উৎপন্ন হয় না, তার কারণ সেখানে মাছি যেতে পারে না ভিতরে, সেজন্য ম্যাগট উৎপন্ন হয় না। এই জীবদানী মতবাদের সমর্থক হিসাবে ল্যাজারুস প্যালাঞ্জেনি, থিওডোর সোয়ান, বন্ডুস এরা সমর্থন করেন। পরবর্তী সময় থিওডোর সোয়ান আবার পরীক্ষা করে দেখান যে না, আপনা আপনি অণুজীবের সৃষ্টি হতে পারে। এখানে এই চিত্রে দেখানো আছে ম্যাগট, এক ধরনের পোকা, সেটা মাংসের মধ্যে মাংস রেখে দিলে হয়। তার কারণ ওই মাছি ডিম পাড়ার কারণেই এই ঘটনা ঘটে। নিডামের পরীক্ষায় দেখানো আছে যে নিডাম বলছে যে মাংসের ব্রথ সেটাকে যদি উত্তপ্ত করা যায় এবং উত্তপ্ত করে রেখে দেওয়া যায় তাহলে সেখানে আবার অণুজীবের সৃষ্টি হয়, অর্থাৎ আপনা আপনি ভাবে অণুজীবের সৃষ্টি হয়। আসলে ঘটনাটা ছিল যে ব্রথকে ভালোভাবে গরম করা হয় নাই, যে কারণে সেখানে আবার ম্যাগট বা অণুজীব উৎপন্ন হতে পারে।
কিন্তু এটাকে যদি ভালো করে গরম করা যায় তাহলে সেখানে হতো না। সেই পরীক্ষাটা পরবর্তী সময় লুই পাস্তুর করে দেখিয়েছেন। এখানে থিওডোর শোয়ানের পরীক্ষা আছে। থিওডোর শোয়ান সে কটন প্লাগ ব্যবহার করে দেখিয়েছেন যে এইখানে এই যে কটন প্লাগ দেওয়ার দিয়ে সেখানে বায়ু প্রবেশ করানোর ফলে দেখা যায় সেখানে আর কোনো রকম অণুজীব উৎপন্ন হয় না। তার মানে অণুজীব আপনা আপনি উৎপন্ন হতে পারে না। এই সমস্যার সমাধান করেন লুই পাস্তুর। তার পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় জীবজানী মতবাদ এবং অজীবজানী মতবাদের অসারতা প্রমাণ হয়। লুই পাস্তুর যে কাজটি করেছিলেন, সে হংসগলা বিশিষ্ট ফ্লাক্স সে নিয়ে তার মধ্যে লিকুইড ব্রোথ রাখার পর সে সেটাকে গরম করে এবং রেখে দেওয়ার পর দেখা যায় যে তার মধ্যে অণুজীব উৎপন্ন হয়। পরবর্তী সময় সে হংসকলা বিশিষ্ট ফ্লাক্সের বাঁকা অংশে তাপ প্রয়োগ করে যে বায়ু ভিতরে প্রবেশ করে তা বিশুদ্ধ হয়ে যায়। ফলে পরবর্তী সময় এটাকে যখন আবদ্ধ করে রাখা হয় তখন আর তার মধ্যে কোনো অণুজীব উৎপন্ন হয় না। পাস্তুর শেষ বয়সে এই পরীক্ষাটা আবার সে করেন। ফ্লাক্সের মুখ খোলা রেখে বিশুদ্ধ বায়ুর জন্য সে পর্বতের উপরে ওঠেন এবং সেখানে সে এই ফ্লাক্সের মুখ খুলে বায়ু প্রবেশ করিয়ে আবার সে ফ্লাক্সের মুখ বন্ধ করে নিয়ে আসেন। আসার পরেও দেখা গেল যে সেখানে আর কোনো প্রকার অণুজীব উৎপন্ন হয় না বা সৃষ্টি হয় না। তা থেকে নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে আপনা আপনি ভাবে কোনো প্রকার অণুজীব সৃষ্টি হতে পারে না। অণুজীব সৃষ্টির জন্য তার পূর্বপুরুষ বা প্রজেনির দরকার এবং পূর্ব একটি জীব থেকেই আরেকটি জীবের উৎপত্তি লাভ করে। বহু দিনের বা দীর্ঘ সময়ের জীবজানী মতবাদ ভার্সেস অজীবজানী মতবাদের যে টানা হেঁচড়া ছিল সেটা পাস্তুরের পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে প্রতিষ্ঠা লাভ করে এবং প্রমাণিত হয় যে জীবজানী মতবাদ সঠিক, অজীবজানী মতবাদ সঠিক নয়। আমরা এবার পরবর্তী চ্যাপ্টারের সিলেবাসভুক্ত সেটা আলোচনা করব। সেটা হলো জীবজগতে অণুজীবের অবস্থান। জীবজগতে অণুজীবের অবস্থান, দীর্ঘদিন জীবজগতে অণুজীবের কোনো অবস্থান ছিল না। আর্নেস্ট হ্যাকেল সর্বপ্রথম প্রোটিস্টা নামে অণুজীবকে প্রোটিস্টার অন্তর্ভুক্ত করেন এবং পরবর্তী সময় বার্জিস ম্যানুয়ালে এই অণুজীবের শ্রেণীবিন্যাস প্রতিষ্ঠা লাভ করে এবং সর্বশেষ বর্তমানে অণুজীবের শ্রেণীবিন্যাসের জন্য যে শ্রেণীবিন্যাসগুলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তার মধ্যে প্রথমে আসে হলো 5 রাজ্য বিশিষ্ট হুইটেকারের শ্রেণীবিন্যাস পদ্ধতি এবং কার্ল ওর্সের 3 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস পদ্ধতি। তা আমরা প্রথমেই শ্রেণীবিন্যাসের বিভিন্ন প্রকার শ্রেণীবিন্যাস নিয়ে আমরা কথা বলবো যে শ্রেণীবিন্যাস কাকে বলে। শ্রেণীবিন্যাস হলো যে কোনো জীবকে বা কোনো প্রাণীকে সহজে শনাক্ত করার জন্য
যে ধারাবাহিক পদ্ধতি সেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস 3 ধরনের। একটা হলো ফেনেটিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, ফাইলেটিক শ্রেণীবিন্যাস পদ্ধতি এবং সংখ্যাতাত্ত্বিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। ফেনেটিক শ্রেণীবিন্যাস পদ্ধতি হলো যে বাহ্যিক বৈশিষ্ট্যের মিলের ভিত্তিতে, বাহ্যিক বৈশিষ্ট্যের মিলের ভিত্তিতে বা সাদৃশ্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হয় ফেনেটিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। আর ফাইলেটিক শ্রেণীবিন্যাস পদ্ধতি হলো যে শ্রেণীবিন্যাস পদ্ধতি উৎপত্তির ধারা অনুযায়ী বা বিবর্তনের ধারা অনুযায়ী শ্রেণীবিন্যাস করা হয়, সেটা হলো ফাইলেটিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। আর সংখ্যাভিত্তিক শ্রেণীবিন্যাস পদ্ধতি বা নিউমেরিক্যাল শ্রেণীবিন্যাস পদ্ধতি হলো বর্তমানে জীবের বৈশিষ্ট্যকে নম্বর ধরে বিবেচনা করে সর্বাধিক মিল সম্পন্ন জীবদেরকে একই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় এবং সংখ্যার পার্থক্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত করা হয়। তা আমরা 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস এর হুইটেকারের শ্রেণীবিন্যাস পদ্ধতি আমরা আলোচনা করব। এই শ্রেণীবিন্যাস পদ্ধতির ভিত্তি হলো কোষের ধরন। কোষটা কি আদিকোষী না প্রকৃত কোষী? কোষের গঠন একক, কলোনি বা বহুকোষী। এখানে বহুকোষী হবে, এখানে বহুকোষী হবে। আর পুষ্টির ধরন বা শক্তি উৎপাদন পদ্ধতি, এরা কি নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে নাকি খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল? এবং খাদ্য গ্রহণ পদ্ধতিটা কিরকম, যে এরা কি শোষণ করে না খাদ্য খায়? এই কয়েকটি ভিত্তির উপর ভিত্তি করে হুইটেকার তার শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তন করেছেন। আমরা দেখি এবার হুইটেকারের শ্রেণীবিন্যাস পদ্ধতি। আর এই হুইটেকার 1920 সালে জন্মগ্রহণ করেন এবং 1980 সালে মৃত্যুবরণ করেন। সে 1969 সালে তার এই শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তন করেন। হুইটেকারের শ্রেণীর 5টি রাজ্য, হুইটেকার শ্রেণীবিন্যাসের 5টি রাজ্য, তার মধ্যে মনেরা, প্রটেস্টা, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এবং ফানজাই। এখানে বিবর্তনের ধারা অনুযায়ী শ্রেণীবিন্যাসটা সাজিয়ে দেখানো আছে। মনেরা যারা আদিকোষী এবং প্রটেস্টা এরা এককোষী এবং প্রকৃত কোষী। আর এদের থেকে 3টি ধারায় বিবর্তন হয়েছে। যারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, যাদের জড় কোষ প্রাচীর আছে, যারা খাদ্য পানি শোষণ করে, এরা হলো উদ্ভিদ। আর যারা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল বা হেটারোট্রফিক, যারা খাদ্য খায় শোষণ করে না, এরা হলো প্রাণী। আর ছত্রাক হলো, এরাও হেটারোট্রফিক, খাদ্যের জন্য তারা অন্যের উপর নির্ভরশীল, কিন্তু এরা প্রকৃত কোষী এবং খাদ্য শোষণ করে। তাহলে এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হুইটেকার এই 5টি শ্রেণী আলাদা করেছেন এবং তার শ্রেণীবিন্যাস বিজ্ঞানীদের কাছে সমাদৃত। হুইটেকারের শ্রেণীবিন্যাসের তুলনামূলক আলোচনা এখানে দেখানো হয়েছে, যে এখানে সেল টাইপ বা কোষের ধরন মনেরার ক্ষেত্রে প্রোক্যারিওটিক, প্রোটেস্টার ক্ষেত্রে ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী, ফানজাইয়ের ক্ষেত্রে ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী, প্ল্যান্টের ক্ষেত্রে ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী এবং প্রাণী অ্যানিমেলিয়ার ক্ষেত্রেও ইউক্যারিওটিক। তার মানে সেল টাইপের উপর ভিত্তি করে আমরা
দুই ধরনের সেল টাইপ দেখতে পাচ্ছি, যে মনেরাতে শুধু প্রোক্যারিওটিক আর সকলের ক্ষেত্রে ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী, আর মনেরার ক্ষেত্রে প্রোক্যারিওটিক বা আদিকোষী। কোষের অর্গানাইজেশন, কোষের গঠন এখানে দেখানো আছে। সেল অর্গানাইজেশন, মনেরাতে এক কোষী, প্রোটিস্টাতে এক কোষী, আর অন্যদের সবগুলোতেই বহুকোষী। তবে ছত্রাকের ক্ষেত্রে এক কোষীয় কিছু কিছু সদস্য আছে। আমরা সেল ওয়াল সম্পর্কে বলছিলাম যে অ্যানিমেলিয়া ছাড়া আর সকল রাজ্যের জীবের ক্ষেত্রে কোষপ্রাচীর উপস্থিত। এবার নিউট্রিশনাল ক্লাস, মনেরা এরা ফটোট্রপিক, হেটারোট্রপিক বা কেমো অটোট্রপিক হতে পারে, অর্থাৎ এরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, আবার এদের কোনো কোনো সদস্য পারে না, আবার এদের কোনো কোনো সদস্য রাসায়নিক অটোট্রপিক বা রাসায়নিক সবুজি, রাসায়নিক দ্রব্য বিশ্লেষণ করার মাধ্যমে শক্তি উৎপন্ন করে। প্রোটেস্টা এরাও হেটারোট্রপিক এবং ফটোট্রপিক বা আলোক সবুজি, আলোকভুজি বা পরভুজি। ফানজাই এরা সকলেই পরভুজি, আর উদ্ভিদ এরা সকলেই সবুজি, আর অ্যানিমেলিয়া এরা সকলেই পরভুজি। খাদ্য গ্রহণ পদ্ধতিও এই 5 শ্রেণীতে ভিন্ন রকমের হয়ে থাকে। মনেরার ক্ষেত্রে দেখা যায় যে খাদ্য গ্রহণ পদ্ধতি শোষণ বা অ্যাবজর্পটিভ, প্রোটিস্টার ক্ষেত্রে শোষণ অথবা ইনগেস্টিভ বা খায়, শোষণ করে অথবা খাদ্য খায়, গ্রহণ করে। ছত্রাকের ক্ষেত্রে এরা সম্পূর্ণই শোষণ করে। উদ্ভিদের ক্ষেত্রে অধিকাংশই উদ্ভিদ খাদ্য শোষণ করে, ব্যতিক্রম কিছু আছে। পতঙ্গভোজী উদ্ভিদ এরা খাদ্য খায়, এরা প্রাণীভোজী। আর অ্যানিমেলিয়া এরা প্রধানত খাদ্য খায়, এরা শোষণ করে না। তাহলে পাঁচটার্য বিশিষ্ট শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা তুলনা করলে দেখা যায় যে মনেরা এবং প্রোটেস্টা এরা ইউনিসেলুলার, আর শুধু প্রোটেস্টা শুধু আদিকোষী আর সকলেই প্রকৃতকোষী। কোষপ্রাচীর শুধু প্রাণীতে নাই, আর সকলের ক্ষেত্রে কোষপ্রাচীর আছে। খাদ্য গ্রহণের ক্ষেত্রেও দুই ধরনের ধরন দেখা যায়, হেটারোট্রপিক বা পরভোজী আর স্বভোজী। খাদ্য গ্রহণের ক্ষেত্রেও দুটি ধরন দেখা যায়, একটি হলো খাদ্য শোষণ করে আর একটি খাদ্য খায়। এবার আমরা কার্ল ওজের 3 ডোমেন বিশিষ্ট শ্রেণীবিন্যাস আলোচনা করব। এই কার্ল ওজ সে সমস্ত জীব জগৎকে 3টি ভাগে ভাগ করেন। এই জন্য তার এই শ্রেণীবিন্যাসের নাম কার্ল ওজের 3 ডোমেন বিশিষ্ট শ্রেণীবিন্যাস। তার শ্রেণীবিন্যাসের ভিত্তি হলো কোষের গঠন, কোষপ্রাচীরের উপাদান, মেমব্রেন লিপিড, অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল কি না, এবং রাইবোজোমের মধ্যে আরএনএর ক্রম। এই 5টি বিষয়ের উপর ভিত্তি করে কার্ল ওজ তার শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তন করেন।
তার দেখা যাক তার শ্রেণীবিন্যাস পদ্ধতিটা। এখানে দেখানো আছে যে কার্লোস তার শ্রেণীবিন্যাসের যে তিনটি ডোমেন, এই ডোমেন তিনটি হলো ব্যাকটেরিয়া, আর্কিয়া, এবং ইউকেরিয়া। ব্যাকটেরিয়া হলো সমস্ত ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া গ্রুপের অন্তর্ভুক্ত। আর্কিয়া এর মোস্টলি ব্যাকটেরিয়ার সাথে সম্পর্কযুক্ত ছিল এবং পূর্বে ব্যাকটেরিয়া একই শ্রেণী অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পরবর্তী সময় আর্কিয়ার কিছু বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া থেকে সুনির্দিষ্টভাবে পৃথক থাকা একে পৃথক ডোমেনের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ইউকেরিয়া হলো যে প্রকৃত কোষী, এরা সকল প্রকৃত কোষী জীব ইউকেরিয়ার অন্তর্ভুক্ত। এখানে বিবর্তনের ধারা অনুযায়ী এই ট্রি দেখানো আছে যে কমন অ্যানসিস্টার থেকে উৎপত্তি লাভ করে একদিকে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে আবার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, গ্রিন নন সালফার ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, পার্পল ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, আর ফ্লেভো ব্যাকটেরিয়া এবং থার্মাটোগ্যালাস। এগুলো হলো ব্যাকটেরিয়ার অন্তর্ভুক্ত বিভিন্ন ভাগ। আর আর্কিয়া এর মধ্যেও বিভাগ আছে। ইউরাই আর্কিওটা এবং ক্রেনারো আর্কিওটা, এই দুটা প্রধান ভাগ। তার মধ্যে হ্যালোফিলস, মিথানো আর্কিসিনা, মিথানো ব্যাকটেরিয়াম, মিথানোকক্কাস এবং থার্মো প্রোটিয়াস এবং পাইরোডিটিয়াম। আর্কিয়ার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যে আর্কিয়া এক্সট্রিমিফিলিক। এক্সট্রিমিফিলিকটা কি? এক্সট্রিমিফিলিক হলো যে এরা স্বাভাবিক অবস্থায় বসবাস করে না, এরা এক্সট্রিম কন্ডিশন যেখানে আছে, অর্থাৎ যেখানে তাপমাত্রা বেশি, পিএইচ বেশি, অত্যাধিক ঠান্ডা, অত্যাধিক অ্যাসিডিক, এই সমস্ত কন্ডিশনে বসবাস করে। এবং আর্কিয়ার এই এক্সট্রিমিফিলিক বৈশিষ্ট্যের কারণে শিল্পক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর্কিয়া থেকে যে এনজাইম পাওয়া যায়, সেই এনজাইম শিল্প উৎপাদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতিপূর্বে শিল্পক্ষেত্রে বিশেষ করে অণুজীবীয় দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে বেস প্রোডাকশন করতে হতো, মানে একটি প্রোডাকশন শেষ হওয়ার পর আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে প্রোডাকশন শুরু করতে হতো। কারণ শিল্প উৎপাদনের ক্ষেত্রে যখন টেম্পারেচার বৃদ্ধি পায় যন্ত্রের, তখন তার মধ্যে এনজাইম ডিনেচার হয়ে যায় বা এনজাইম ভেঙে যায়, তখন আর শিল্প উৎপাদন করতে পারে না। ফলে আবার নতুন করে প্রোডাকশন শুরু করতে হতো। কিন্তু এই আর্কিয়া থেকে উৎপন্ন এনজাইম এরা অধিক তাপেও ডিনেচার হয় না, ফলে শিল্পক্ষেত্রে শিল্প বিপ্লবে এই আর্কিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে। আর্কিয়ার সম্পর্কে পরবর্তীতে সিলেবাসে একটা চ্যাপ্টারে আলোচনা আছে, তখন বাকিটুকু আলোচনা করব। আজকে পর্যন্তই থাকুক। আমরা ইউকেরিয়াতে আসি। ইউকেরিয়ার মধ্যে যে গ্রুপগুলো আছে তার মধ্যে আছে অ্যান্টামিবা, স্লাইম মোল্ড, ফানজাই, প্লান্ট, সিলিয়েটস, ফ্লাজেলেটস, ট্রাইকোমোনাটস, মাইক্রো
স্পোরিডিয়া এবং ডিপ্লোমোনাটস। এর মধ্যে স্লাইম মোল্ড এবং ফানজাইকে বলা হয় ট্রু মোল্ড, আর স্লাইম মোল্ডটা হলো এর মধ্যে কিছু গঠনগত পার্থক্য আছে। ফানজাইয়ের সুনির্দিষ্ট কোষপ্রাচীর থাকে, স্লাইম মোল্ডের সেরকম থাকে না, এবং এদের অনেক বৈশিষ্ট্য অ্যানিমেলের সাথে সম্পর্কযুক্ত, অনেক বৈশিষ্ট্য প্রাণীর সাথে সম্পর্কযুক্ত। আর প্রধানত হলো অ্যানিমেল এই ইউক্যারিয়ার অন্তর্ভুক্ত। আমরা এই শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো আছে সেগুলো আমরা 5টা আগে বলে আসছি। এই শ্রেণীবিন্যাস বর্তমানে বিজ্ঞানীদের কাছে সমাদৃত, এবং বিজ্ঞানীরা এই শ্রেণীবিন্যাস অনুসরণ করে যাচ্ছে। আজকের এই আলোচনায় আমরা আবার সংক্ষেপে বলছি আমি যে আমরা প্রথম বলছি রোগের জীবাণু তত্ত্ব বা জার্ম থিওরি অফ ডিজিজ। এটার মধ্যে মূল বিষয়বস্তু যেটা সেটা হলো জীবাণু, বাহক, পোষক, রোগ সৃষ্টি। এর কোনো একটি যদি অনুপস্থিত থাকে তাহলে রোগ সৃষ্টি সম্ভব না। জীবাণু যদি না থাকে, বাহক এবং পোষক থাকলেও রোগ হবে না। আবার জীবাণু আছে, বাহক নাই, পোষক আছে, তাহলে জীবাণুর জায়গায় জীবাণু থাকবে, পোষকের জায়গায় পোষক থাকবে, রোগ সৃষ্টি হবে না। আবার জীবাণু আছে, বাহক আছে, কিন্তু পোষক নাই, তাহলেও রোগ সৃষ্টি হবে না। কারণ জীবাণু বাহক দ্বারা বাহিত হয়ে ঘুরে বেড়াবে, পোষক পাবে না, রোগ সৃষ্টি হবে না। এটি হলো রোগের জীবাণু তত্ত্বের মূল বিষয়বস্তু, সেটা আমরা আলোচনা করেছি। আমরা লুই পাস্তুরের এবং রবার্ট ককের জীবাণু তত্ত্ব প্রতিষ্ঠিত হওয়ার বিষয়ে আমরা কথা বলেছি। আমরা বিভিন্ন বিজ্ঞানীদের যে এই সম্পর্কিত পরীক্ষা, বিশেষ করে ফ্রান্সিসকো রেড্ডির পরীক্ষা, থিওডোর শুয়ানের পরীক্ষা এবং লুই পাস্তুরের পরীক্ষা আমরা আলোচনা করেছি। এই আলোচনা থেকে একটি জিনিস বের হয়ে আসছে যে স্বতঃস্ফূর্ত মতবাদের সপক্ষে ছিল যারা, তাদের মধ্যে অ্যারিস্টটল, নিডহাম, হ্যালমন্ড এরা ছিল অন্যতম প্রধান। আর জীবজনী মতবাদের পক্ষে যারা ছিল তার মধ্যে ফ্রান্সিসকো রেড্ডি, লেজারো স্প্যালানজিনি, থিওডোর শুয়ান এবং লুই পাস্তুর ছিল অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তা আমরা তাদের আলোচনা শুনেছি এবং আমরা 2টা শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করেছি। একটা হলো হুইটেকারের 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস এবং আরেকটি হলো কার্ল ওসের 3 ডোমেইন বিশিষ্ট শ্রেণীবিন্যাস। তাহলে আমরা মোটামুটি এটুক আলোচনা আজকে এখানে সমাপ্ত করব। এখন তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে তোমাদের প্রশ্ন তোমরা বলতে পারো। তোমরা কষ্ট করে আমার সাথে ছিলে, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন বলতে পারো। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? জয় শিকদার, মিউট করো। জয় শিকদার, তোমার কোনো প্রশ্ন আছে? মিউট করো, করা। জয় শিকদার, তোমার কোনো কোশ্চেন আছে? আর ওই তার শ্রেণীবিন্যাসের যে প্রকারের ভিত্তি, ওই যে ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস, জেনেটিক শ্রেণীবিন্যাস, সংখ্যাতাত্ত্বিক শ্রেণীবিন্যাস, সংখ্যা 3টা লাগবে স্যার। হ্যাঁ, লিখতে পারিনি। ও
একটা হলো যে ফাইলোজেনেটিক হলো যে এটার ভিত্তি হলো তোমার যে বংশগতির ধারা অনুযায়ী, বিবর্তনের ধারা অনুযায়ী। আর আর ফেনেটিক হলো তোমার সাদৃশ্যের ভিত্তিতে, বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। আর তোমার সংখ্যাতাত্ত্বিক যেটা, সেটা হলো নিউমেরিক্যাল, এটা বর্তমানে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্যকে সংখ্যা ধরে সেটা করা হয়। দীপা রায়, তোমার কোনো প্রশ্ন আছে? না স্যার, ফার্স্ট ইয়ারের ক্লাস আবার দেখতেছি, ভালো লাগতেছে। তাই? আচ্ছা, তো তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আজকে এখানে শেষ করব। তোমরা আগামীকালকে সময় মতো থাকবে, তোমরা বলো। স্যার এখন থেকে কি প্রতিদিন 5:30টায় হবে? হ্যাঁ, প্রতিদিন 5:30টায় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি কোনোদিন না হয় আগে জানিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার।